বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিউলি আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিক্রমপুর আদর্শ কলেজ, মুন্সিগঞ্জ থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্র নিয়ে আজকে আমি কিছু কথা বলবো। আসলে করোনাকালীন এই পরিস্থিতিতে আমরা সরাসরি ক্লাসে সংযুক্ত হতে পারছি না, তো সেই না পারাটা কাটিয়ে ওঠার জন্য বিশেষ করে দ্বাদশ শ্রেণীতে যারা অধ্যয়ন করছো তাদেরকে সিলেবাসটা শেষ করার জন্য আমরা এই অনলাইন ক্লাসে শরণাপন্ন হয়েছি। তো আশা করি তোমরা সকলে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ক্লাসটা দেখবে এবং এখান থেকে সিলেবাসটা শেষ করার চেষ্টা করবে। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি বা যে অধ্যায় নিয়ে কথা বলবো, দশম অধ্যায় থেকে আমরা আমাদের সিলেবাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই দশম অধ্যায়ে নাগরিক সমস্যা ও আমাদের করণীয় এই বিষয় নিয়ে কিছু কথা রয়েছে। তো এখানে এই অধ্যায়টা আমি আজকেই শুরু করতে যাচ্ছি। তো নাগরিক জীবনে আমরা রাষ্ট্রে বসবাসকারী নাগরিক হিসেবে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। তো এখান থেকে কিছু সমস্যা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার মধ্যে আজকের আলোচনার বিষয়টি কি সেটি আমরা একটু দেখে নিব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশেষ চাহিদা জনগোষ্ঠী। এখন বর্তমান সময়ে আমরা প্রতিবন্ধীদের বোঝানোর জন্য বহুল কিছু শব্দ ব্যবহার করি। ইংরেজিতে একটা শব্দ ব্যবহার করি, পার্সন উইথ স্পেশাল নিডস, অর্থাৎ যার বাংলা অর্থ করলে দাঁড়াচ্ছে হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি, যার নাকি বিশেষ কোনো হেল্প লাগছে, চাহিদা তার প্রয়োজন হচ্ছে তার মানসিক বিকাশ এবং শারীরিকভাবে তাকে চলাফেরা করার জন্য, তাদেরকে আমরা বিশেষ করে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বলছি। তো সাধারণভাবে বলা যায় যে যার মধ্যে প্রতিবন্ধকতা বিরাজমান তিনিই হচ্ছেন প্রতিবন্ধী। আর সেই প্রতিবন্ধকতা যত সামান্যই হোক না কেন, আর এই বিবেচনায় আমাদের মধ্যে প্রায় সবার মাঝে কিছু কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো আতঙ্কিত হতে পারছো যে সবার মধ্যে কিভাবে থাকছে। আমি যখন বিশ্লেষণ করব প্রতিবন্ধকতার ধরনগুলি, তখন তোমরা আশেপাশে যারা রয়েছে আমাদের মধ্যে, এমনকি আমাদের ক্লাসের মধ্যে বা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে যারা পরিচিত জন রয়েছে, তাদের মধ্যেও তাদেরকে আমরা একটু আইডেন্টিফাই করতে পারবো। তো প্রকৃতপক্ষে অসুখে বা দুর্ঘটনায় বা চিকিৎসার ত্রুটির কারণে বা জন্মগতভাবে কোনো না কোনো ব্যক্তির শারীরিক বা মানসিক অবস্থা ক্রমাগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে কর্মদক্ষতা আংশিক বা সম্পূর্ণরূপে লোপ পায়, আবার অনেক সময় দেখা যায় তুলনামূলকভাবে সেগুলো কমে যায়। যদি এরকমটা হয় তাহলে সেই ব্যক্তিকে আমরা প্রতিবন্ধী বলে ধরে নিতে পারি। তো আজকে আমরা প্রতিবন্ধীদের ধারণা সম্পর্কে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের ক্লাস শেষে আমাদের শিক্ষার্থী বন্ধু তোমরা যারা রয়েছে তারা প্রতিবন্ধীর ধরন এবং কাদেরকে আমরা মূলত প্রতিবন্ধী বলছি সেই সম্পর্কে আমরা স্পষ্ট একটা ধারণা পাবো। তাহলে চলো মূল ক্লাসে চলে যাচ্ছি। এখানে দেখো, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013 সালে বাংলাদেশ সরকার যেটি অনুমোদন করেছে, সেখানে প্রতিবন্ধিতা হচ্ছে কোনো কারণে ঘটিত দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত বা ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা বা প্রতিকূলতা এবং উক্ত ব্যক্তির প্রতি দৃষ্টিভঙ্গিগত ও পরিবেশগত বাধার পারস্পরিক প্রভাব, যার কারণে উক্ত ব্যক্তি সমতার ভিত্তিতে সমাজে পূর্ণ ও কার্যকর অংশগ্রহণে বাধাগ্রস্ত হচ্ছেন। এখন কোনো ব্যক্তি যে কোনোভাবে অল্প সময়ের জন্য হোক বা দীর্ঘমেয়াদী সময়ের জন্য হোক, শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত, ইন্দ্রিয়গত যে কোনো ক্ষেত্রেই তার আচার আচরণে, চরিত্রে, দেহে যে কোনোভাবে কিছু ক্ষতিগ্রস্ততা যখন থাকে, তখন তিনি সেই ক্ষতিগ্রস্ততার কারণে সমাজে সমানভাবে কার্যকর অংশগ্রহণে তিনি আসতে পারছেন না। তাকেই বাংলাদেশ সরকার 2013 যে আইন করেছে সেখানে প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করছে। এখন দেখো, প্রতিবন্ধিতার যে ধরনগুলো রয়েছে সেই ধরনগুলো থেকে আমরা জানি যে প্রতিবন্ধী ব্যক্তিদের শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত, ইন্দ্রিয়গত যে ক্ষতিগ্রস্ততা এবং প্রতিকূলতা রয়েছে সেগুলোর ভিন্নতা রয়েছে। তো এই ভিন্নতার বিবেচনা প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন 2013-তে প্রতিবন্ধকতার ধারাসমূহে উল্লেখ করা হয়েছে। সেখানে আমরা কিছু বিশেষ প্রতিবন্ধিতার একটু আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা মনোযোগী হবে। প্রথমটা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। তো এখানে মস্তিষ্কের
মস্তিষ্কের যে স্বাভাবিক বিকাশ এটার একটা জটিল প্রতিবন্ধকতা যখন শিশু জন্মের 1 বছর 6 মাস থেকে 3 বছরের মধ্যে প্রকাশ পায়। অর্থাৎ একটা শিশু জন্মের 1-1.5 বছর থেকে নিয়ে প্রথম 3 বছরের মধ্যে কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তার মধ্যে ফুটে ওঠে। এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের সাধারণত শারীরিক গঠনে কোনো রকম সমস্যা বা ত্রুটি দেখা যায় না এবং তাদের চেহারা বা অবয়ব অন্যান্য সুস্থ এবং স্বাভাবিক শিশুদের মতোই বা স্বাভাবিক মানুষের মতোই হয়ে থাকে। অনেক ক্ষেত্রে ছবি আঁকা, গান করা বা কম্পিউটার চালানো বা সাঁতার কাটা, গাণিতিক সমস্যার সমাধান, অনেক জটিল বিষয় এই সমস্ত শিশুরা কিন্তু বিশেষ পারদর্শিতা অর্জন করে থাকে। তো এখন যাদের মধ্যে এই সমস্ত লক্ষণগুলো থাকে, কিছু লক্ষণ আমি বলবো, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে তারাই আসলে এই অটিজম সংক্রান্ত ডিসঅর্ডারে ভুগছে। প্রথমত মৌখিক বা অমৌখিক যোগাযোগের সীমাবদ্ধতা। তুমি যার সাথে ওর সাথে কথা বলবে কিন্তু ও তোমাকে সরাসরি কোনো উত্তর দিবে না, সে সেটাকে অন্যদিকে মনোযোগটা সে অন্যদিকে সরিয়ে ফেলবে, এরকম হতে পারে। সামাজিক ও পারস্পরিক যে আচার আচরণ, ভাব বিনিময় আমরা স্বাভাবিকভাবে করে থাকি বা কল্পনাযুক্ত কাজকর্মের সীমাবদ্ধতা, এগুলো সে করতে পারবে না, সে কল্পনা শক্তি দিয়ে কোনো কাজে অগ্রসর হতে পারছে না। তারপরে গিয়ে একই ধরনের বা সীমাবদ্ধ কিছু কাজ বা আচরণের পুনরাবৃত্তি করা। কিছু কাজ, একটা কাজ সে বারবার করছে, হয়তো হাততালি দিচ্ছে, সে বারবার হাততালি দিচ্ছে, সে উঠবস করছে, সে বারবার উঠবস করছে, সে হাঁটাহাঁটি করছে বা কথা বলছে, একই কাজ সে বারবার করতে চাচ্ছে, এরকম একটা আচরণ তার মধ্যে দেখা যায়। তাছাড়া শ্রবণ, দর্শন, গন্ধ, স্বাদ, স্পর্শ, ব্যথা, তারপরে ভারসাম্য বা চলনে অন্যদের তুলনায় বেশি বা কম সংবেদনশীল হয়ে থাকে। দেখা যাচ্ছে যে অন্য একটা স্বাভাবিক ব্যক্তির চাইতে তার যে কথা বলা, তার যে স্বাদ, গন্ধ, স্পর্শ, এগুলোর ক্ষেত্রে সে একটু অন্যরকম আচরণ করছে, ভিন্নতা দেখাচ্ছে। তারপরে বুদ্ধি প্রতিবন্ধিতা বা অন্য কোনো প্রতিবন্ধতা থাকতে পারে বা খিঁচুনি থাকতে পারে তার মধ্যে। এক বা একাধিক নির্দিষ্ট বিষয়ে অসাধারণ দক্ষতা এবং একই ব্যক্তির মধ্যে বিকাশের অসমতা দেখা যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় চোখে চোখ রাখে না বা কম রাখে, আই কন্ট্যাক্টটা কম করছে, অতিরিক্ত চঞ্চল হতে পারে, অতিরিক্ত উত্তেজিত হতে পারে, অতিরিক্ত অসঙ্গতিপূর্ণ হাসি কান্না তার মধ্যে থাকতে পারে এই ধরনের শিশুদের মধ্যে। আবার অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গিও করতে পারে। অনেক সময় আমরা দেখি একটা শিশু বা একজন ব্যক্তি নিজের মতো করে কিছু অঙ্গভঙ্গি করছে যার কোনো অর্থ বহন করছে না, এরকমটা হতে পারে। আবার একই রুটিনে চলার প্রচন্ড একটা প্রবণতা তার মধ্যে দেখা যায়। সে যখন খাবে তখন খাবেই, যখন সে ঘুমাবে তখন সে ঘুমাবে, অর্থাৎ রুটিনের বাইরে সে কিছু কাজ করতে চায় না। এরকম শিশুদেরকে আমরা অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বলে আখ্যায়িত করতে পারছি বা চিহ্নিত করতে পারছি। পরবর্তীতে দেখো শারীরিক প্রতিবন্ধকতা, এটা আমরা সবাই দেখলেই বুঝতে পারি এই শারীরিক প্রতিবন্ধী কিভাবে হচ্ছে বা কাদেরকে বলা হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় উপায় একটি হাত না থাকা বা একটি পা না থাকা বা একটি হাত বা কোনোটি না থাকা, কোনো হাত বা পূর্ণ আংশিকভাবে অবশ থাকা বা গঠনগত ত্রুটিপূর্ণ বা দুর্বল থাকা, দৈনন্দিন সাধারণ কাজ করতে সে পারছে না, একটা হাতের অর্ধেক রয়েছে বা সে হাতে সে শক্তি পাচ্ছে না, বা কোনো হাত ছোট বড়, কোনো হাতের আঙ্গুলগুলো ছোট বড় বা কম বেশি থাকা, এরকম ব্যক্তিদেরকে শারীরিক প্রতিবন্ধী বলা যাচ্ছে। স্নায়বিক অসুবিধার কারণে স্থায়ীভাবে শারীরিক ভারসাম্য না থাকা, মানুষের যে স্নায়বিক একটা শক্তি থাকে সেখানে দুর্বল হয়ে গেলে সেই অংশটা সে শারীরিকভাবে নিজের ভারসাম্য অনেক সময় রক্ষা করতে পারে না। আরেকটা হচ্ছে মানসিক অসুস্থতা জনিত, যেটা হচ্ছে মেন্টাল ইলনেস লিডিং টু ডিসএবিলিটি। এখন এই যে মেন্টাল ডিসএবিলিটি, ক্লিনিক্যাল ডিপ্রেশন এটাকে বলা হচ্ছে, বাইপোলার ডিসঅর্ডার বলা হচ্ছে, পোস্ট ট্রমাটিক স্ট্রেস বলা হচ্ছে, অর্থাৎ দুশ্চিন্তা বা ফোবিয়া জনিত কোনো মানসিক সমস্যা যার কারণে কোনো ব্যক্তির দৈনন্দিন জীবন বাধাগ্রস্ত হয়, তিনি মানসিক অসুস্থতা জনিত প্রতিবন্ধী ব্যক্তি বলেও তিনি বিবেচিত হচ্ছেন। এবার দেখো দৃষ্টি প্রতিবন্ধী বা ভিজুয়াল ডিসএবিলিটি যেটাকে বলা হয়। এখানে সম্পূর্ণ দৃষ্টিহীনতা থাকতে পারে কোনো ব্যক্তির মধ্যে, আবার উভয় চোখ একেবারেই দেখতে না পারা, এরকমটা হতে পারে। যথাযথ লেন্স ব্যবহারের পরেও দৃষ্টির তীক্ষ্ণতা 6/60 বা 20/200 এর কম থাকা, বা দৃষ্টিক্ষেত্রে 20 ডিগ্রি বা তার চেয়ে কম দৃষ্টির ক্ষেত্রটা, এটা যদি কম হয় 20 ডিগ্রি চাইতে বা তার চাইতে কম হয়। তারপরে কি তোমার আংশিক যে দৃষ্টিহীনতা বা এক চোখে একেবারেই দেখতে না পাওয়া, অন্য চোখে সামান্য দেখতে পারা,
ক্ষীণ দৃষ্টি হতে পারে, উভয় চোখে আংশিক বা কম দেখতে পারা, যথাযথ লেন্স ব্যবহারের পরও দৃষ্টি তীক্ষ্ণতা 6/8 বা 20/60 বা 6/60 বা 20/200 এর মধ্যে থাকা। তো দৃষ্টিক্ষেত্রে যে 20 ডিগ্রি থেকে বলা হয়েছে, এটা 40 ডিগ্রি পর্যন্ত যদি হয় তাহলেও তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হচ্ছে। আরেকটা হচ্ছে বাক প্রতিবন্ধিতা। এখানে একেবারে কথা বলতে না পারা বা সাধারণ কথোপকথনে প্রয়োজনীয় শব্দ সাজিয়ে অনেকে বলতে পারে না বা প্রয়োজনীয় পরিমাণে স্বরে স্পষ্ট উচ্চারণে কথা বলার যে সীমাবদ্ধতা রয়েছে তাদেরকে বাক প্রতিবন্ধী বলা হচ্ছে। কণ্ঠনালী বা গলার স্বর বা বাক প্রক্রিয়া সমস্যা যে থাকে, বাক প্রক্রিয়া সংক্রান্ত যে সমস্যাগুলো থাকে জন্মগত ত্রুটির কারণে হতে পারে, ক্ষতিগ্রস্ততার বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হতে পারে, সীমাবদ্ধতার কারণে সে শব্দের তৈরি করতে পারছে না বা শব্দ উচ্চারণে তার কিছু সমস্যা হচ্ছে। আবার দেখা যায় বাক প্রক্রিয়া সংক্রান্ত কিছু সমস্যা, ত্রুটি বা এবং ক্ষতিগ্রস্ততার কারণে বাধাহীনভাবে কথা বলার যে সীমাবদ্ধতা, যেমন আমরা যাকে তোতলানো বলে থাকি, সেটিকেও কিন্তু বাক প্রতিবন্ধী মধ্যে এর পর্যায়ে ফেলা হচ্ছে। আরেকটা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি যেটা। তো এখানে বয়স উপযোগী কার্যকলাপে তাৎপর্যপূর্ণ সীমাবদ্ধতা যদি থাকে, আবার বুদ্ধিবৃত্তিক কার্যকলাপে সীমাবদ্ধতা, যেমন কার্যকারণ বিশ্লেষণ, শিক্ষণ বা সমস্যার সমাধান। কোন একটা বিষয় সে বিশ্লেষণ করতে পারছে না, তাকে যা শেখানো হচ্ছে সে সেটা নিতে পারছে না, গ্রহণ করতে পারছে না, এই সমস্যাগুলো তার মধ্যে থাকতে পারে। তারপরে দৈনন্দিন কাজের যে দক্ষতা সীমাবদ্ধতা, যেমন যোগাযোগ, নিজের যত্ন নেওয়া, তারপরে সামাজিক দক্ষতা, নিজেকে পরিচালনা করার জন্য যা যা করণীয় এগুলো সে করতে পারছে না। স্বাস্থ্য এবং নিরাপত্তা, লেখাপড়া এগুলো সে নিতে পারছে না, সে কন্ট্যাক্ট করতে পারছে না, নিজেকে অ্যাপ্লাই করতে পারছে না এই সমস্ত জায়গাগুলোর মধ্যে। এটাকে বুদ্ধি প্রতিবন্ধিতা বলা হচ্ছে। আর বুদ্ধাঙ্ক স্বাভাবিক মাত্রার চেয়ে যখন কম হয় তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হয়। এখন শ্রবণ প্রতিবন্ধী, যারা কানে কম শুনছে বা একেবারেই শুনতে পারছে না, শব্দের তীব্রতা 60 ডেসিবল এর হলে বা এর নিচে হলে শুনতে না পাওয়া ব্যক্তিকে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়। এক্ষেত্রে সম্পূর্ণ শ্রবণহীনতা হতে পারে বা উভয় কানে একেবারেই শুনতে পাচ্ছে না, বা আংশিক শ্রবণহীনতা হতে পারে, এক কানে শুনছে আরেক কানে শুনতে পাচ্ছে না, বা ক্ষীণ শ্রবণ হতে পারে, উভয় কানে আংশিক বা কম শুনতে পারা, বা কখনো শুনছে বা কখনো শুনছে না, এরকম ব্যক্তিদেরকে শ্রবণ প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আর শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধিতা দুটো যখন একসঙ্গে থাকে কোনো ব্যক্তির মধ্যে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে তার সাথে যোগাযোগ বা তার যে মানসিক বিকাশ, তার যে শিখন শেখানো কার্যকলাপ, এগুলো ব্যাহত হচ্ছে। তিনি শ্রবণ এবং দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে তাকে আখ্যায়িত করা হচ্ছে। এক্ষেত্রে দেখা যায় মাঝারি হতে গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধিতা এবং উল্লেখযোগ্য মাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতা তার মধ্যে থাকতে পারে, অথবা মাঝারি হতে গুরুতর মাত্রার শ্রবণ প্রতিবন্ধিতা এবং উল্লেখযোগ্য মাত্রার দৃষ্টি প্রতিবন্ধিতা এবং অন্য কোনো প্রতিবন্ধিতা তার মধ্যে থাকতে পারে। আবার দৃষ্টি এবং শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ততা, এখানে তার ক্রমাবনতিও হতে পারে। বিষয়গুলো এরকম। আরেকটা বিষয় হচ্ছে সেরিব্রাল পালসি, অর্থাৎ সেরিব্রাল পালসিতে একটা বিষয়, আমরা অনেক সময় বিশেষ চেহারার বা বিশেষ আচরণের কিছু মানুষ দেখতে পাই। এক্ষেত্রে আমরা সাধারণ চলাফেরা বা দেহভঙ্গিতে অস্বাভাবিকতা কোনো মানুষের মধ্যে, কোনো শিশুর মধ্যে দেখি যার দৈনন্দিন কার্যকলাপ সীমাবদ্ধ করে। আবার এইরূপ ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতিগ্রস্ততার পরিমাণ পরবর্তীতে হ্রাস বা বৃদ্ধি করা না হয়। অনেক সময় দেখা যায় যে যথোপযুক্ত স্বাস্থ্যসেবা দেওয়ার পরেও তার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে না, তাকে আমরা সাধারণত সেরিব্রাল পালসিজনিত প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করতে পারি। তো এক্ষেত্রে তাদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেখানে পেশি খুব শক্ত বা শিথিল থাকা, অনেক সময় হাত পায়ের পেশিগুলো হয় খুব বেশি শক্ত হয়ে যাচ্ছে বা খুব বেশি নরম দেখাচ্ছে, বা হাত বা পায়ের সাধারণ নড়াচড়ায় অসামঞ্জস্যতা বা সীমাবদ্ধতা থাকতে পারে, স্বাভাবিক চলাফেরায় ভারসাম্যহীনতা বা ভারসাম্য কম থাকতে পারে। আবার দৃষ্টি, শ্রবণ, বুদ্ধিগত সর্বক্ষেত্রে কম বা বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচরণগত সীমাবদ্ধতা থাকতে পারে, যোগাযোগের সীমাবদ্ধতা থাকতে পারে, এক হাত বা দুই হাত অথবা এক পা বা দুই পা অথবা এক পাশের হাত বা পা এবং উভয় পাশের হাত বা পা যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে এই শিশুগুলোকে আমরা সেরিব্রাল পালসি চিলড্রেন বলতে পারি।
আচ্ছা, আরেকটা হচ্ছে ডাউন সিনড্রোম। এটা আমরা দেখলেই বুঝতে পারি আমাদের চারপাশে রয়েছে এরকম শিশু। কোনো ব্যক্তির মধ্যে বংশানুক্রমিক কোনো সমস্যা যা 21তম ক্রোমোজোম জোড়ায় একটি অতিরিক্ত ক্রোমোজোমের উপস্থিতির সঙ্গে সম্পর্কযুক্ত, যার মধ্যে মৃদু হতে পারে আবার গুরুতর মাত্রায় বুদ্ধি প্রতিবন্ধকতা, দুর্বল পেশি ক্ষমতা, খর্বাকৃতি হতে পারে, মঙ্গলয়েড মুখাকৃতির বিশেষ বৈশিষ্ট্য হতে পারে। তিনি ডাউন সিনড্রোম জনিত প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসটা একটু সময়টা বড় হয়ে যাচ্ছে বা বড় হয়ে গেল, তারপরেও তোমাদেরকে প্রতিবন্ধীদের সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এর পরের ক্লাসে আমি তোমাদের সঙ্গে এই প্রতিবন্ধীদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা সেই ক্লাসটা আমার সঙ্গে মনোযোগ দিয়ে করবে। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে এরই ধারাবাহিকতায় পরের ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।